গুড মর্নিং ছাত্রছাত্রীরা। আমি তোমাদের ইংরেজি শিক্ষক নবেন্দু বিকাশ দাস। আজ আমরা উইলিয়াম শেক্সপিয়ারের লেখা শ্যাল আই কম্পেয়ার দি টু আ সামার্স ডে এই সনেটটা পড়ব। এই সনেটটা সনেট 18 নামেও পরিচিত। প্রথমেই আমরা কবি শেক্সপিয়ার সম্পর্কে কিছু কথা জেনে নিই। উইলিয়াম শেক্সপিয়ারের জন্ম 1564 খ্রিস্টাব্দের 23শে এপ্রিল বা মতান্তরে 26শে এপ্রিল। তিনি ইংল্যান্ডের ওয়ারউইকশায়ার কাউন্টির স্ট্র্যাটফোর্ড অন অ্যাভন গ্রামে জন্মগ্রহণ করেন। তার পিতার নাম জন শেক্সপিয়ার এবং মায়ের নাম মেরি আর্ডেন। শেক্সপিয়ার তার বর্ণময় কর্মজীবনে অনেক কিছুই করেছেন, তবে মূলত তিনি নাট্যকার, কবি এবং অভিনেতা হিসেবেই স্মরণীয় হয়ে আছেন। তিনি 1582 খ্রিস্টাব্দে অ্যানি হ্যাথওয়েকে বিয়ে করেন এবং তাদের 3 জন সন্তান ছিল: সুজান হল, হ্যামলেট শেক্সপিয়ার এবং জুডিথ কুইলি। এই মোটামুটি কবি উইলিয়াম শেক্সপিয়ারের ব্যক্তিগত এবং পারিবারিক জীবন। তিনি ইংরেজি রেনেসা যুগের কবি ছিলেন এবং তার কবিত্ব প্রতিভার মাধ্যমে উইলিয়াম শেক্সপিয়ার বিশ্ব কবির জায়গায় পৌঁছে গিয়েছেন। শ্যাল আই কম্পেয়ার দি টু আ সামার্স ডে এই কবিতাটি পড়ার আগে আমাদের সনেট সম্পর্কে কিছু কথা জেনে নিতে হবে, কারণ এই কবিতাটি একটি সনেট। সনেট শব্দটির উৎপত্তি ইতালীয় ভাষার শব্দ সনেটো থেকে, যার অর্থ মৃদু শব্দ বা মৃদু গান। এই সনেট কবিতাগুলিতে সাধারণত 14টি লাইন থাকে। ত্রয়োদশ শতাব্দীর ইতালিতে প্রথম সনেট রীতিতে কবিতা লেখা হয়। মহাকবি দান্তে, গুইনিচেলি, ক্যাভালকান্টি ইত্যাদি কবিরা এই রীতিতে কবিতা রচনা করেছেন এবং পরবর্তীকালে পেট্রার্কের মাধ্যমে সনেট সবচেয়ে বেশি জনপ্রিয়তা অর্জন করে। পেট্রার্কীয় সনেটে কবিতাটি 2টি ভাগে বিভক্ত ছিল: অক্টেভ এবং সেস্টেট, বাংলায় অষ্টক এবং ষষ্ঠক। অক্টেভ ছিল প্রথম 8টি লাইন এবং সেস্টেট ছিল শেষ 6টি লাইন। তো শেক্সপিয়ার এই পেট্রার্কিয়ান সনেট লেখার রীতিকে অনুসরণ না করে তিনি তার সনেটটিকে অন্যরকম ভাবে ভাগ করেছেন। 3টি 4 লাইনের স্ট্যানজা এবং শেষে 2 লাইনের একটি কাপলেট। এই গঠন রীতি তার সনেটগুলিকে আরো বেশি করে নাট্যগুণে সমৃদ্ধ করে তুলেছে। আর এই সনেটগুলির ছন্দরীতি সাধারণত এবি এবি, সিডি সিডি, ইএফ ইএফ, জিজি এই রাইম স্কিমেই সনেটগুলি রচনা করেছেন তিনি। তো পেট্রার্ক, সারে বা সিডনির মতো কবিরা সনেট রচনা করতে গিয়ে যে প্রেমিক বা প্রেমিকার প্রতি যে সনাতনী বিলাপ, দুঃখ, কান্না বা তার প্রতি যে আসক্তি দেখিয়েছেন, শেক্সপিয়ার কিন্তু তা দেখাননি। বরং তিনি সেই প্রেমের কথা বলেছেন, সেই শক্তির কথা বলেছেন যার সাহায্যে মানুষ পার্থিব সীমাবদ্ধতাকে অতিক্রম করতে পারে এবং নিজের সত্তাকে পুনর্জাগরিত করতে সক্ষম হয়। কবিতার বাংলা অর্থ বা ভাব বিশ্লেষণ করার আগে একটি বিষয় জেনে নিতে হবে যে এই সনেটগুলিতে
কবি শেক্সপিয়ার তার এক বিশেষ বন্ধুকে উদ্দেশ্য করে কিছু বলছে, অর্থাৎ বন্ধুর উদ্দেশ্যে রচিত কবিতা। এই কবিতাতে আমরা যে ইউ বা দাও বলে যাকে পাবো, সে আসলে কবির একজন বন্ধু। এবার আমরা কবিতাটি লাইন বাই লাইন অর্থতে যাই। Shall I compare thee to a summer's day? কবিতার প্রথমেই কবি একটি প্রশ্ন করেছেন, যার উত্তর কিন্তু কবিতায় আমরা সরাসরি পাব না, বরং পাব সেই প্রশ্নের প্রেক্ষিতে কিছু বিষয়ের উপস্থাপনা, যেখান থেকে আমরা পরোক্ষভাবে উত্তরটি বুঝে নিতে পারব। তো প্রথমেই কবি প্রশ্ন করেছেন যে, আমি কি তোমাকে গ্রীষ্মকালের দিনের সঙ্গে তুলনা করব? শ্যাল আই কম্পেয়ার দি? দি দি হলো ইউ, ইংরেজিতে বর্তমানে যে ইউ ওয়ার্ডটি আছে তার ওল্ড রূপ, পুরনো রূপ। ওল্ড ইংলিশে লেখা হতো দি, দাও, দাই। দি মানে এখানে ইউ। শ্যাল আই কম্পেয়ার ইউ টু আ সামার্স ডে? তোমাকে কি আমি গ্রীষ্মের দিনের সঙ্গে তুলনা করব? এই প্রশ্ন। এবার যে প্রসঙ্গগুলো আসছে সেগুলো দেখা যায়। Thou art more lovely and more temperate. আবার একটি ওল্ড ইংলিশ ওয়ার্ড দাও এবং তারপর আরো একটি আর্ট। দাও এখানে ইউ সাবজেক্ট অর্থে এবং আর্ট অক্সিলারি ভার্ব আর এর পুরনো রূপ। ফলে দাও আর্ট মানে হচ্ছে ইউ আর। দাও আর্ট মোর লাভলি, তুমি আরো বেশি সুন্দর, অ্যান্ড মোর টেম্পারেট। টেম্পারেট বলতে এখানে বোঝাচ্ছে সহনশীল, অর্থাৎ তার তার ভালো গুণ। এখানে কবির যে বন্ধু, সেই বন্ধু গ্রীষ্মের দিনের চেয়েও আরো বেশি সুন্দর এবং আরো বেশি সহনশীল। তো এই প্রসঙ্গে একটা কথা বলি যে সামার্স ডে কে বলা হচ্ছে খুব লাভলি অ্যান্ড প্লেজেন্ট। তো আমরা গ্রীষ্মপ্রধান দেশের মানুষ, আমাদের কাছে সামার কিন্তু সবসময় লাভলি বা প্লেজেন্ট হয় না। কিন্তু কবি ইংল্যান্ডের বাসিন্দা ছিলেন, ইংল্যান্ড শীতপ্রধান দেশ, সেখানে সামার এবং স্প্রিং সবসময়ই মানুষকে খুব আনন্দ দিয়ে এসেছে এবং সামার এবং স্প্রিংই হল বছরের শ্রেষ্ঠ সময় ওই অঞ্চলে বসবাসকারী মানুষের কাছে। ফলে সামার্স ডে মানে খুব অবশ্যই সুন্দর দিন। তৃতীয় লাইনে বলছে, রাফ উইন্ডস ডু শেক দ্য ডার্লিং বার্ডস অফ মে। এবার কবি দেখাতে চাইছেন যে কেন সামার্স ডে তার বন্ধুর সৌন্দর্যের সঙ্গে প্রতিযোগিতা করতে পারবে না। কারণ সামারেরও, গ্রীষ্মকালেরও কিছু নেগেটিভ দিক আছে। রাফ উইন্ডস, রাফ মানে এখানে ঝোড়ো বাতাস। ডু শেক মানে নাড়িয়ে দেয়। জোরে যখন বাতাস বয়ে যায় তখন ফুলের কুড়িগুলো নড়ে যায়। দ্য ডার্লিং বার্ডস অফ মে মাসে যে বার্ডস, কুড়িগুলো গাছ থেকে বেরোয় সেগুলো ডার্লিং মানে খুব সুন্দর, খুব ভালো। সেই কুড়িগুলোকে কিন্তু গ্রীষ্মের ঝোড়ো বাতাস নাড়িয়ে দেয়। অ্যান্ড সামার্স লিজ হ্যাভ অল টু শর্ট আ ডেট। এখানে আরেকটি ওল্ড ইংলিশ ওয়ার্ড আছে হ্যাভ, সেটা মানে হ্যাভ অথবা হ্যাজ। ফলে কি হচ্ছে, অ্যান্ড সামার্স লিজ হ্যাজ অল টু শর্ট আ ডেট। আর সামারের, গ্রীষ্মকালের যে লিজ অর্থাৎ সময়সীমা, সেটা কিন্তু খুব শর্ট আ ডেট, খুব স্বল্পকালীন। শীতপ্রধান দেশে গ্রীষ্ম খুব বেশি দিন থাকে না, 2 মাস। গ্রীষ্ম এবং বসন্ত মিলিয়ে 3 মাস মতো থাকে। ফলে সামার যেটা কিনা এত সুন্দর জিনিস, তারও সময়কালটা খুব ক্ষণস্থায়ী। সামটাইম টু হট দ্য আই অফ হেভেন শাইনস। সামারের আরো নেগেটিভ পয়েন্ট এখানে কবি বলছেন, কখনো কখনো টু হট, খুবই গরম হয়ে যায়, দ্য আই অফ হেভেন। আই অফ হেভেন, হেভেন মানে খ্রিস্ট ধর্মে আকাশ,
ইংরেজি সাহিত্যেও হেভেন মানে আকাশ বোঝায়, আর আই অফ হেভেন বলতে এখানে খুব স্বাভাবিকভাবে সূর্যকেই বোঝানো হচ্ছে। সামটাইমস টু হট দ্য আই অফ হেভেন শাইনস, কখনো কখনো সূর্য খুব বেশি উত্তপ্ত হয়ে ওঠে। বিশ্ব প্রধান দেশের মানুষ হিসেবে উত্তপ্ত সূর্যের পরিচয় আমাদের ভালোই জানা আছে, সেটা খুব একটা আরামদায়ক নয়। অ্যান্ড অফেন ইজ হিজ গোল্ড কমপ্লেকশন ডিমড, এবং মাঝে মাঝেই এই সূর্যের যে গোল্ড কমপ্লেকশন আছে, সূর্যের যে সোনালী আভা, যে সোনালী রশ্মি, সেটা ডিমড হয়ে যায়, মাঝে মাঝে মৃদু হয়ে যায়। অর্থাৎ মেঘের আড়ালে সূর্য ঢাকা পড়ে যায়, কখনো ঘন মেঘ, কখনো হালকা মেঘ। অর্থাৎ সামারের যে সবচেয়ে ভালো ব্যাপার সানশাইন, সানলাইট, সেটা কিন্তু সবসময় একরকম থাকে না, কখনো হার্শ কঠোর, আবার কখনো ডিম, দেখাই যায়। তো এইগুলো হচ্ছে সামারের নেগেটিভ পয়েন্ট। অ্যান্ড এভরি ফেয়ার ফ্রম ফেয়ার সামটাইম ডিক্লাইন্স, এটি একটি খুব ইম্পর্ট্যান্ট লাইন, পরীক্ষাতে এই লাইনটিকে কোট করে প্রশ্নও আসে। অ্যান্ড এভরি ফেয়ার ফ্রম ফেয়ার সামটাইম ডিক্লাইন্স, এখানে ফেয়ার অর্থে বোঝানো হচ্ছে সৌন্দর্য। দুটো ফেয়ার আছে লাইনটিতে। অ্যান্ড এভরি ফেয়ার ফ্রম ফেয়ার সামটাইম ডিক্লাইন্স, ডিক্লাইন্স মানে তার পতন ঘটে, অধঃপতন ঘটে, কখনো ডিক্লাইন হয়ে যায়, অধঃপতন ঘটে যায়। তার মানে কবি এখানে কি বলতে চাইছেন? বলতে চাইছেন যে সৌন্দর্য ইটসেলফ সৌন্দর্য থেকে অধঃপতিত হয়। তার মানে সৌন্দর্য কোনো ধ্রুবক বিষয় নয়, এর অধঃপতন আছে, আস্তে আস্তে সৌন্দর্য ডিক্লাইন হয় বা কমতে থাকে। এবং সেটা এভরি ফেয়ার মানে প্রতিটি সৌন্দর্যই, এমন কোনো সৌন্দর্য নেই যা ইটারনাল। সৌন্দর্য একসময় কমে যাবে এবং ডিক্লাইন হবে। বাই চান্স অর নেচারস চেঞ্জিং কোর্স আনফিল্ড, সৌন্দর্য শেষ হয়ে যাবে কিভাবে? বাই চান্স, ভাগ্যের জোরে কখনো হতে পারে, অর নেচারস চেঞ্জিং কোর্স আনট্রিমড, অথবা প্রকৃতির যে নিজস্ব পরিবর্তন করার পদ্ধতি, প্রকৃতি সবসময় পরিবর্তনের মধ্য দিয়ে চলে, নেচার ইজ অলওয়েজ চেঞ্জিং। তো সেই চেঞ্জের সাইকেলে পড়ে অবশ্যই একটা ফেয়ার বা সুন্দর জিনিসও চিরকাল সুন্দর থেকে যায় না, সেটা একসময় তার সৌন্দর্য নষ্ট হয়। কবি এখানে সামার ডে এর সৌন্দর্যকে উদ্দেশ্য করে এই কথাগুলো বলছেন। বাট thy eternal summer shall not fade, এখানে আরেকটি ওল্ড ইংলিশ ওয়ার্ড thy means your, তোমার। বাট thy eternal summer shall not fade, কিন্তু তোমার যে ইটার্নাল সামার বলতে এখানে চিরকালীন গ্রীষ্ম, অর্থাৎ চিরকালীন সৌন্দর্য, কিন্তু তোমার সৌন্দর্য অর্থাৎ কবির বন্ধুর সৌন্দর্য সেটা চিরকালীন, শ্যাল নট ফেড, এবং সেই সৌন্দর্যটা ফেড হয়ে যাবে। ফেড হয়ে যাওয়া মানে হালকা হয়ে যাওয়া, আস্তে আস্তে হারিয়ে যাওয়া, যেমন কিনা সৌন্দর্য হারিয়ে যাচ্ছিল একটু আগে। তোমার চিরকালীন এই সৌন্দর্য কখনো হারিয়ে যাবে না। নর লুজ পজিশন অফ দ্যাট ফেয়ার দাও ওয়েস্ট, সৌন্দর্য হালকা হয়ে যাবে না, এবং যেই ফেয়ার, যেই সৌন্দর্য দাও মানে এখানে ইউ আগেই বলেছি ওয়েস্ট, যেই সৌন্দর্যের তুমি মালিক, যেই সৌন্দর্য তোমার কাছে আছে, অর্থাৎ তোমার ভেতরে যে সৌন্দর্য রয়েছে, সেটা তুমি তার পজিশন তুমি লুজ করবে না, মানে সেই সৌন্দর্যকে তুমি হারিয়ে ফেলবে না, সেই সৌন্দর্য তোমার কাছে থেকেই যাবে। নর শ্যাল ডেথ ব্র্যাগ দাও ওয়ান্ডারেস্ট ইন হিজ শেড, এমনকি ডেথ, মৃত্যুও ব্র্যাগ দাও, তোমাকে বাধ্য করতে পারবে না, টেনে নিতে পারবে, তোমাকে বাধ্য করতে পারবে না। ওয়ান্ডারেস্ট ইন হিজ শেড, তার ছায়ায় তোমাকে টেনে নিতে পারবে না, অর্থাৎ মৃত্যুও তোমার সৌন্দর্যকে নষ্ট করতে পারবে না। when in eternal lines to time thou graced, যখন তোমার সৌন্দর্য এই ইটার্নাল লাইন্স গুলোর মধ্যে, কবি নিজের কবিতায় এসছেন, নিজের কবিতার যে লাইনগুলো আছে এই লাইনগুলোকে কবি বলছেন ইটার্নাল, অর্থাৎ চিরকালীন। টু টাইম দাও গ্রোয়েস্ট,
ভবিষ্যতে যেই সময় আসবে সেই সময়ে এই চিরকালীন লাইনগুলোর মধ্যেই তোমার সৌন্দর্য বাড়তে থাকবে, কমতে থাকবে। অর্থাৎ কবি এখানে কিন্তু বলতে চেয়েছেন যে যে কোনো সাধারণ সাধারণ সৌন্দর্য নষ্ট হতে পারে, তার তার অধঃপতন ঘটতে পারে, কিন্তু কবিতা, কাব্য অর্থাৎ আর্টের যে সৌন্দর্য, সেই সৌন্দর্য কিন্তু সত্যিকারের অর্থে ইটারনাল, এবং সেই সৌন্দর্য চিরকালীন হিসেবে থেকে যায়। সেটা আমরা পরিষ্কার বুঝতেই পারছি, কারণ শেক্সপিয়ার এই সনেটটি রচনা করার প্রায় 400 বছর পরেও তার সৌন্দর্য আমরা আজকে উপভোগ করছি, আমরা কবিতাটা পড়ছি এবং আমাদের যথেষ্ট ভালো লাগছে। কবি কতটা দূরদৃষ্টি সম্পন্ন ছিলেন সেটা আমরা এই লাইনটা থেকেই বুঝতে পারি। এবার শেষের দুটো লাইন অর্থাৎ কাপলেট। So long as man can breathe or eyes can see, যতদিন মানুষ নিঃশ্বাস নেবে এবং চোখে দেখতে পাবে, চোখ তুলে তাকিয়ে দেখতে পাবে, so long lives this and this gives life to thee, ততদিন এই কবিতা, এই কাব্য বেঁচে থাকবে, and this gives life to thee, এবং এটাই তোমাকেও জীবন দিয়ে যাবে, তোমাকেও অমর করে রাখবে। অর্থাৎ কবির বন্ধু এই কাব্যের মাধ্যমেই অমর হয়ে থাকবেন, কবিও অমর হয়ে থাকবে। কবি এখানে খুব সুন্দরভাবে শিল্পের বা আর্টের যে চিরকালীন সৌন্দর্য সেটা উপস্থাপিত করেছেন। আশা করি কবিতাটির অর্থ তোমাদের কাছে পরিষ্কার হয়েছে। তো এবার দু একটি কথা বলতে চাই সম্পূর্ণ কবিতাটির উপর ভিত্তি করে। সনেটটিতে আমরা দেখতে পাচ্ছি কবিতার বন্ধুকে উদ্দেশ্য করে কিছু কথা বলছি। কবিরা কবিতা লেখেন সাধারণত কোনো বিশেষ সুন্দর জিনিসের কথা বলে, সেটা প্রকৃতি হতে পারে, ঈশ্বর হতে পারে, প্রেমিক প্রেমিকা, আত্মীয় স্বজন, বন্ধু ইত্যাদি সবাইকে উদ্দেশ্য করেই কবিতা লেখা সম্ভব হতে পারে। যেই সময়কার এই কবিতা, সেই সময় এবং এখনো রয়েছে সেটা, অনেক ক্ষমতাবান এবং ধনাঢ্য ব্যক্তিরা, তারা পোয়েট, সিঙ্গার নিজেদের তারা রাখতেন, কবি, গায়ক, তারা সেই বিশেষ ভদ্রলোকের গুণ, বীরত্ব ইত্যাদি প্রচার করতেন কবিতার মাধ্যমে এবং গানের মাধ্যমে, কথকতার মাধ্যমে। শেক্সপিয়ারের এই বিশেষ বন্ধু, তিনিও শোনা যায় একজন বিশেষ ক্ষমতাবান ব্যক্তি ছিলেন, যদিও এই বিষয়ে অনেক বিতর্ক আছে। হয়তো শেক্সপিয়ার তাকে খুশি করার উদ্দেশ্য নিয়েই এই সনেট রচনা করেছেন, বা এই সনেট রচনা করার জন্য তার কাছ থেকে তিনি হয়তো অর্থমূল্যও পেতেন, এরকমটা হতেই পারে। কিন্তু তাতে করে এই কবিতাটির সৌন্দর্য কিন্তু ক্ষুণ্ণ হয় না। কবি এখানে প্রশংসা করে বলেছেন যে তার বন্ধুর সৌন্দর্যকে মৃত্যুও নষ্ট করতে পারে। মৃত্যু তো সবকিছু নষ্ট করে দেয়, এখানে হয়তো কবি একটু বাড়িয়ে বলেছেন, কিন্তু তা সত্ত্বেও কবির যে মেসেজ এই কবিতা, যে শিল্পকর্ম বা আর্ট, সেটাই হলো এই জগতে অমর বা ইটারনাল।